আসসালামু আলাইকুম বন্ধুরা। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা একদম উল্টে যায়। সেদিন বিকাল থেকে মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, এখন কি হবে? আর এই প্রশ্নের সাথেই আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে, সেটা হলো, এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে চাইছে? এটা বুঝতে খুব বেশি বুদ্ধি খাটানো লাগে না, কারণ ৫ই আগস্ট বিকাল থেকেই বিএনপি বিভিন্ন লেভেল থেকে একটা কথা বারবার শোনা যাচ্ছিল, ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এই দাবিটা শুনে অনেকের মনে হয়েছে বিএনপি একদম প্রস্তুত, সুযোগটা আর হাতছাড়া করতে চায় না। বিপ্লব নামের এই গরম গরম তরকারিটা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে ফেলার একটা তাড়না তাদের মধ্যে পরিষ্কার দেখা যায়। আর সত্যি কথা বলতে কি, রাজনীতিতে এটা অস্বাভাবিক কিছু না। যে দল এত বছর ক্ষমতার বাইরে ছিল, যাদের নেতা কর্মীরা মামলা, জেল, দমন পীড়নের ভেতর দিয়ে গেছে, তারা চাইবেই এখন ক্ষমতায় যেতে। কিন্তু রাজনীতি শুধু আবেগের জায়গা না, রাজনীতি হিসাবের জায়গাও। আর এই হিসাবের জায়গাতে 12ই আগস্টে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে, আর সেই বৈঠকের পর বের হয়ে তারা বলে, না, আমরা 1 বছর সময় দিতে এখন রাজি আছি। এই কথা শুনে অনেক মানুষই থমকে যায়, কারণ তখন প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়ায়, তাহলে শুরুতে তারা কেন 3 মাসের কথা বলছিল, আর এখন কেন 1 বছর তারা সময় দিবে? এই দুই বক্তব্যের মধ্যে এত বড় ফারাকটা কেন? এই উত্তরটা খুব সোজা, কারণ বাস্তবতা হলো, দেশ চালানো আর স্লোগান দেয়া এক জিনিস না। নির্বাচন মানেই শুধু ব্যালট বক্সে সিল মারা না। নির্বাচন মানে প্রশাসন ঠিক আছে কিনা, পুলিশ নিরপেক্ষ আছে কিনা, মাঠের পরিবেশ ঠিক আছে কিনা, মানুষ ভোট দিতে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারছে কিনা, আর সবচেয়ে বড় কথা, ভোটের ফলাফলের উপর মানুষের আস্থা আছে কিনা। এই জিনিসগুলো ঠিক না থাকলে নির্বাচন দিয়েও আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, বরং নতুন করে সংকট তৈরি করবেন। এই দেশের মানুষ এই অভিজ্ঞতা 1996, 2006 আর সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার দেখেছে। এখান থেকেই মানুষের মন আসলে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে, বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, তাহলে কি এটা সত্যিই দেশের জন্য ভালো হবে? এই প্রশ্নটা শুধু আওয়ামী লীগের সমর্থকরা করছে না, এই প্রশ্নটা বিএনপির ভেতরেও অনেকে করছে, যদিও সবাই প্রকাশ্যে বলে না ব্যাপারটা। কারণ মানুষ ভুলে নাই 2001 থেকে 2006, এই সময়টা মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যায়নি। আপনি আজকে যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন বিএনপি আমলের কথা ভাবলে প্রথমে কি মনে পড়ে, অনেকেই বলবে লোডশেডিংয়ের কথা। তখন বিদ্যুৎ খাতের দুর্নীতি এতটাই ভয়াবহ ছিল যে খাম্বা বসিয়ে টাকা মারা এই শব্দটা প্রায় জনপ্রিয় হয়ে যায়, মানে খাম্বা শব্দটা জনপ্রিয় হয়ে যায়। তখনকার সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ একাধিকবার শীর্ষে ছিল। এটা কোনো দলীয় প্রচারণা না, এটা আন্তর্জাতিক রিপোর্ট। মানুষ বলবে চাঁদাবাজির কথা, দখলবাজির কথা, আবার অনেকেই হাওয়া ভবনের কথা তুলবে। এই জিনিসগুলো ভালো বা খারাপ যাই হোক, মানুষের স্মৃতিতে আছে, এবং এটাই বাস্তব। আরেকটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ছে, আওয়ামী লীগের পতনের পর বিএনপির জনপ্রিয়তা যতটা না দল হিসাবে বাড়ছে, তার চেয়ে বেশি আলোচনায় আসছে দুইটা নির্দিষ্ট নাম। এক হলো তারেক রহমান, আর এক জন লুৎফুজ্জামান বাবর। তারেক রহমান 5ই আগস্টের পর যেসব বক্তব্য দিয়েছে, যেমন কার্টুন শেয়ার করেছে, যেভাবে বলছে ব্যঙ্গ সমালোচনা হোক, বাকস্বাধীনতা থাকুক, এই কথাগুলো অনেক মানুষের ভালো লাগছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মনে করছে দেশের কথা বলার জায়গা ছিল না, তাদের কাছে এই বক্তব্যগুলো আশার আলোর মতো শোনাচ্ছে। কিন্তু রাজনীতিতে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বরাবরই ভুলে যাই, কথা আর ক্ষমতা এক জিনিস না। কথা দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়, কিন্তু ক্ষমতা দিয়ে মানুষকে আবার ভাঙানো যায়। এই দেশের ইতিহাস দেখলে বোঝা যায়, ক্ষমতায় যাওয়ার আগে প্রায় সব দলই গণতন্ত্রের কথা বলে, প্রকাশ্যে বাকস্বাধীনতার কথা বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই গণতন্ত্র সবচেয়ে তারা আগে চেপে ধরে। প্রেস, বিচার বিভাগ, প্রশাসন সবচেয়ে আগে এগুলোর গলা চেপে ধরে। এখানেই আসল প্রশ্নটা আসে, এই বাকস্বাধীনতার কথাগুলো কি শুধুই পিআর, নাকি সত্যি সত্যি ক্ষমতায় গেলে এগুলো বাস্তবে রূপান্তরিত করবে? কারণ ক্ষমতায় গেলে চাপ আসে, প্রতিশোধের চাপ আসে, নিজেদের লোকদের ক্ষমতায় বসানোর চাপ আসে, ব্যবসায়িক স্বার্থ, বড় বড় গ্রুপের চাপ আসে। এই চাপগুলোর সামনে দাঁড়িয়ে কজন রাজনীতিবিদ সত্যি তার নীতিতে টিকে থাকতে পারেন, এটা একটা দেখার বিষয়। এখন আসি বাবর সাহেবের কথায়। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বাবর সাহেব এক প্রকার হিরো। তার চুলে জেল দেয়া আর ঠোঁটে কামড় দেওয়া ছবি শেয়ার করে অনেকে লিখছে ভারতের জন্য ভয়ঙ্কর, মানে বাবর সাহেব ভারতের জন্য ভয়ঙ্কর। কিন্তু একটু পেছনে তাকালে অন্য ছবি দেখা যায়। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, মন্ত্রী না, প্রতিমন্ত্রী। কিন্তু তখন তার হাতে যে পরিমাণ ক্ষমতা ছিল, সেটা অনেক সময় মন্ত্রীর হাতেও থাকে না, তার থেকেও বেশি মনে হতো তার ক্ষমতা। কারণ তখন কার্যত সরকার ছিল দুটো, একটা ছিল অফিসিয়াল সরকার, আরেকটা ছিল ছায়া সরকার। এই ছায়া সরকারের কেন্দ্র ছিল হাওয়া ভবন। হাওয়া ভবন মানে শুধু একটি বাড়ি না, হাওয়া ভবন মানে ছিল নিয়োগ, বদলি, টেন্ডার, মামলা, সব কিছুর শেষ স্টেশন। মার্কিন দূতাবাসে তার বার্তায় পর্যন্ত এই হাওয়া ভবনের প্রভাব নিয়ে আলোচনা পাওয়া যায়।
এটা একটা পাবলিক রেকর্ড। কে চাকরি পাবে, কে বদলি হবে, কে টেন্ডার পাবে, কে মামলা থেকে বাঁচবে, এইসব সিদ্ধান্ত নাকি অনেক সময় ওইখান থেকে আসতো। বিএনপির সমর্থকরা এই অভিযোগকে অস্বীকার করবে, বলবে এটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা, কিন্তু সমালোচকরা বলবে এটাই বাস্তব। আমি এখানে বিচারক না, আমি শুধু বলতেছি এই ইতিহাস মানুষের মাথা থেকে যায় নাই। এরপর আসে অপারেশন ক্লিন হার্ট। 2002 সালে সন্ত্রাস দমনের নামে যৌথ বাহিনীর এই অভিযান চালানো হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক মানবাধিকার সংস্থা অভিযোগ করে যে এই অভিযানে আটক হওয়ার পর নির্যাতনে বহু মানুষ মারা যায়। সরকার পরে দায়মুক্তি আইন পাশ করে। এখন আপনি বলতে পারেন তখন সন্ত্রাস দমন দরকার ছিল, পরিস্থিতি খারাপ ছিল, এই যুক্তিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, আমি আপনার সাথে একমত। কিন্তু প্রশ্ন হলো এই কাজগুলো কি আইনের ভেতর থেকে করা হয়েছিল নাকি আইনের বাইরে গিয়ে? এই প্রশ্নটাই আজও মানুষ করে, কারণ আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখছি আইন শৃঙ্খলার নামে কত কিছু ঘটেছে শেখ হাসিনার আমলে। এরপর আসে 10 টাকা অস্ত্র মামলার ঘটনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চালান। 2004 সালে চট্টগ্রামে জব্দ হয় এই 10 টাকা অস্ত্র। এটা কোনো গুজব না, এটা নিয়ে আদালতের রায় আছে, তদন্ত আছে, আন্তর্জাতিক রিপোর্ট আছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে এর সংযোগ আছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের জন্য বিষাক্ত করে তোলে। আর এর কয়েক মাস পরেই ঘটে 21শে আগস্টের গ্রেনেড হামলা। 22 জন মানুষ মারা যায়, শত শত মানুষ আহত হয়। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিকে চিরতরে বদলে দেয়। এই ঘটনার পর আওয়ামী লীগ আর বিএনপির সম্পর্ক আর কখনো স্বাভাবিক রাজনৈতিক সম্পর্কের মধ্যে বা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল না। এটা হয়ে যায় অনেকটা ব্যক্তিগত শত্রুতা এবং রক্তের রাজনীতি। এসব ইতিহাস মাথায় রেখে মানুষের প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। এইসব কিছুর পরেও বিএনপি কি সত্যি দেশের জন্য বিকল্প হতে পারে? এখানে আমি সৎভাবে বলি, বিএনপি আর আওয়ামী লীগ দুই দলে একে অপরের ভুল দেখে রাজনীতি শিখছে। একজন যেটা খারাপ করছে, আরেকজন সেটার আরও আপডেটেড ভার্সন নিয়ে আসছে। এটা অনেকটা দুই কোম্পানির মনোপলি মার্কেটের মতো। একজন দাম বাড়ায়, আরেকজন একটু কমিয়ে নেয়, কিন্তু ক্রেতা মানে আমরা এই দুজনের কাছেই বন্দী। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আছে তারা ভারতের দিকে এমনভাবে ঝুঁকেছিল যে বাংলাদেশ ধীরে ধীরে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দুর্বল অবস্থা হয়ে যাচ্ছিল, এবং হয়ে গিয়েছে, এটাই বাস্তব। আবার বিএনপির দিকে তাকালে দেখা যায় একসময় জঙ্গিদের সাথে আপোষ, অস্ত্রের রাজনীতি আর ছায়া সরকারের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এই দুইটার মাঝখানে পড়ে থাকে সাধারণ মানুষ, যাদের না আছে হাওয়া ভবন, না আছে গণভবন। তাই প্রশ্ন শুধু বিএনপি আসবে কি না এইটা না, প্রশ্ন হলো এই দুই চক্রের বাইরে আমরা আদৌ বের হতে পারবো কিনা। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, মানুষ আশা করছে এই সরকার অন্তত একটা কাজ করবে, রাজনৈতিক মাঠটা একটু পরিষ্কার করে দিয়ে যাবে, নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করবে, আর নতুন রাজনৈতিক বিকল্পের তারা জায়গা তৈরি করবে, যেন মানুষ শুধু আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটির মধ্যে আটকে না থাকে। কারণ সত্যি কথা বলতে কি, দেশ এখন আর আওয়ামী লীগ কিংবা বিএনপি এই দুইটার কোনোটার হাতেই নিজেদেরকে নিরাপদ মনে করে না। এটা আমার মতামত। আপনি একমত হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনি যদি এই দেশের ভবিষ্যৎ নিয়ে একটু হলেও ভাবেন, এই প্রশ্নগুলো আপনার মাথায়ও আসা উচিত। আপনার কি মনে হয়, বিএনপি কি সত্যি বদলেছে, নাকি আমরা শুধু শুধু নতুন প্যাকেটে পুরনো রাজনীতি আবার দেখতে যাচ্ছি? কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন। এই ধরনের বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।